হঠাৎ টর্চের আলো গিয়ে পড়ল মহিলাটির পায়ে, আর সঙ্গে সঙ্গে সত্যব্রত একেবারে আঁতকে উঠল। সে দেখল, এ কি, মহিলার পা থেকে গোড়ালি বেয়ে লম্বা লম্বা লোম গোল গোল হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যাচ্ছে। উফ, কি ভয়ঙ্কর! এইরকম লোম যে কোনো মানুষের হতে পারে তা কল্পনাও করা যায় না। এই কোনো মানুষ নয়, হতে পারে না। তাহলে তাহলে কে? উফ, আমার মাথাটা কেমন যেন। নিঝুম পথে নিভছে আলো, ছায়া হয়ে নেমে আসে রাত। অশরীর শ্বাস দেয় পিছু ডাক, জানালায় বাড়িয়ে দুহাত। বোঝা না বোঝার সীমা পেরিয়ে অজানার কুয়াশা মেখে না বলা কাহিনী শোনাতে। নমস্কার, জানা অজানার মাঝে থেকে আমি পৌলমী চলে এসেছি আপনাদের গল্প শোনাতে। শ্রোতা বন্ধুরা, আজ আমি যে গল্পটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেই গল্পটা কিন্তু একটু অন্যরকম। গল্পের লেখক মানবেন্দ্র পাল, গল্পের নাম রহস্যময়ী। শুনতে থাকুন লেখক মানবেন্দ্র পালের কলমে রহস্যময়ী। সেদিন বাসে একটি মেয়েকে দেখলাম, সুন্দরী মেয়ে, মুখ চোখ নিখুঁত, রং ফর্সা, কিন্তু লক্ষ্য পড়ল ওর বাঁ হাতের কবজির ওপর অনেকখানি জায়গা জুড়ে কালো জরুল, আর সেই জরুল থেকে কয়েকটা কালো কালো লম্বা লোম বাতাসে শুঁয়োপোকার মতো নড়ছে। দেখে চমকে উঠলাম। মেয়েটির জন্য দুঃখ তো হচ্ছিলই। আহা, অত সুন্দরী মেয়ে, তারও কি সাংঘাতিক খুঁত! তবু যে চমকে উঠেছিলাম তার কারণ আছে। সেদিন ওই মেয়েটিকে দেখে হঠাৎ মনে পড়ে গেল কয়েক বছর আগেকার একটি ঘটনা। ঘটনাটা শুনেছিলাম সত্যব্রতর মুখেই। শোনার পর বেশ কয়েক রাত ঘুমোতে পারিনি। কেবলই মনে হয়েছিল, এ কি সম্ভব? এবার সেই ঘটনার কথা বলি। সত্যব্রত তখন সবে ডাক্তারি পাশ করেছে। বড়লোকের ছেলে, টাকা পয়সার অভাব নেই। ছোটবেলা থেকে তার ইচ্ছা ছিল সে ডাক্তার হবে, আর ডাক্তার হয়ে কলকাতায় বসবে না, বসবে কোনো পল্লীগ্রামে। সে বলতো, কলকাতায় তো বড় ডাক্তারের অভাব নেই, কিন্তু পল্লীগ্রামে বড় ডাক্তার নেই। আসলে বড় ডাক্তাররা সহজে শহর বাজার ছেড়ে গ্রামে যেতে চায় না, কেননা তাদের মতে গ্রামে নাকি পয়সার জমে না। রোগীর অভাব হয়তো হয় না, কিন্তু টাকা। গ্রামে সাধারণ লোক আসলে ভারী গরিব, তারা ডাক্তারকে বেশি পয়সা দিতে পারে না, তাই বিনা চিকিৎসাতেই তাদের মরতে হয়। আসলে আজকালকার মানুষের মনটাই বদলে গেছে, টাকা ছাড়া মানুষ আর কিছু ভাবতেই পারে না। যেখানে যত বেশি টাকা সেখানেই পাগলের মতো ছোটে। কিন্তু সত্যব্রতর মনটা ছিল অন্যরকম। সে ভাবত, শুধুমাত্র টাকা নেই বলে গ্রামের গরিব মানুষেরা বড় ডাক্তার দেখাতে পারবে না। এই রকম হওয়া উচিত নয়। তাই সত্যব্রত একদিন মা বাবাকে প্রণাম করে একটা বেডিং আর একটা সুটকেস নিয়ে চলল রানীচকে। বাবা, আসছি। থাক থাক বাবা, সাবধানে যাস। হ্যাঁ রে, সব জিনিসপত্র ঠিক করে গুছিয়ে নিয়েছিস তো? তাও যদি ওখানে গিয়ে কোনো কিছুর প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে জানাস। হ্যাঁ বাবা,
আমি প্রয়োজনীয় সবই গুছিয়ে নিয়েছি, আর কোনো কিছুর প্রয়োজন হলে যতীন কাকু তো আছেনই। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। দেখ বাবা, এখনো ভেবে দেখ, যতীনের কথা শুনে তুই কোনোভাবে আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিলি না তো? তোমার এই যতীন বন্ধুটাই হলো যত নষ্টের গোড়া। আর কাউকে না পেয়ে শেষে আমার মুখ চড়া ছেলেটার উপর একটা ভার চাপিয়ে দিল। উনি জানেন তো যে সত্যর মনটা কত নরম। উনি বললে সে ফেলতেই পারবে না গুরুজনের কথা। তাই তো। আহা, কেন মন খারাপ করছো মা? তুমি তো আমায় ছোট থেকে শিক্ষা দিয়েছ যাতে বড় হয়ে আমি মানুষের পাশে দাঁড়াই, তাদের সেবা করি। যতীন কাকু তো আমাকে সেই সুযোগই করে দিয়েছেন, তবে আজ কেন? হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম তো। কিন্তু আজ যখন তুই এত দূরে আমাদের ছেড়ে চলে যাচ্ছিস, তখন বুকটা এমন হু হু করছে কেন কে জানে বাবা। তোর তোর ওখানে খাওয়া দাওয়া ঠিক মতো হবে কিনা কে জানে। সারা জীবন কলকাতায় থেকে তুই কি করে ওই গ্রামে মানাতে পারবি বাবা? তোর যে খুব কষ্ট হবে। না মা, যতীন কাকু সব ব্যবস্থা করে রেখেছেন। আচ্ছা, যদি খুব কষ্ট হয় আমি চলে আসবো তোমার কাছে, ঠিক আছে? এবার একটু হাসো, প্লিজ হাসো মা, প্লিজ। পাগল ছেলে, যা যা বাবা যা, সফল হয়ে ফিরে আয়। রানীচকে সত্যব্রতর বাবার ছোটবেলার এক বন্ধু থাকতেন। তিনি উৎসাহ করে সত্যব্রতকে গ্রামে এনে বসাতে চেয়েছিলেন। সেখানে একটা ছোটখাটো ডিসপেন্সারি ছিল। তিনি বলতেন, বাবা সত্য, এসবই তোমায় দিলাম, তুমি শুধু এখানে থাকো, গ্রামের লোকেদের বাঁচাও। বাড়িটা পুরনো, দোতলা বাড়ি অবশ্য। ওপরে দুখানা ঘর, নিচে দুখানা সে আমলের খড়খড়ি দেওয়া জানলা। ছাদের নিচে বড় বড় মোটা কড়ি। দেওয়ালে নোনা ধরেছে, হয়তোবা বর্ষায় ঘরের মধ্যে জলও পড়ে একটু আদ্র। আলসের কোণ ফুঁড়ে একটা অসত্য গাছের চারা দিব্যি মাথা তুলেছে। এরকম পুরনো নির্জন বাড়িতে সত্যব্রত থাকার অভ্যেস নেই, কিন্তু তার ভারী মজা লাগল। সে ভাবল, মন্দ কি, বেশ নতুনত্ব আছে। মানুষকে তো সব রকম অভ্যাসের মধ্যে দিয়ে চলতে হয়, নানান অভিজ্ঞতার মধ্যে দিয়েই মানুষ বড় হয়। এও একটা অভিজ্ঞতা। সত্যব্রত দেখল ডিসপেন্সারিতে ওষুধপত্তর কিছু নেই বললেই চলে, যাও বা আছে সব পুরনো। তাই সে ঠিক করল, লক্ষণদা, লক্ষণদা, এই যে বলছি, এদিকে শোনো একবার। আজ্ঞে ডাক্তারবাবু। বলছি, এখানে ডিসপেন্সারিতে তো সেরকম কোনো ওষুধই নেই দেখছি, যাও বা আছে সব পুরনো। এরকম অবস্থা থাকলে তো মানুষ ওষুধ না পেয়েই মরে যাবে। আজ্ঞে কি করে থাকবে ডাক্তারবাবু, এখানে তো এর আগে সেরকম কোনো ডাক্তার বসেইনি। একজন ডাক্তারবাবু অবশ্যই কিছুদিনের জন্য ছিলেন, কিন্তু একটা দুর্ঘটনায় উনি তো মারা যান। তারপর থেকে এখানে আর কেউ চিকিৎসা করতে চায়নি। আপনি বলেন না ডাক্তারবাবু, আপনার কি কি লাগবে? আমি আগামীকাল শহর থেকে গিয়ে সব নিয়ে আসব। বেশ, আমি কিছু ওষুধ, ইঞ্জেকশন আর এমার্জেন্সি কিছু জিনিসের লিস্ট করে দিয়েছি। এগুলো যত তাড়াতাড়ি সম্ভব আনানোর ব্যবস্থা করতে হবে। আরে বাবা, এখন কত নতুন নতুন ওষুধ বেরিয়েছে, তার কিছুই তো এখানে নেই দেখছি। এগুলো তো লাগবে। কি হলো, লিস্ট দেখতে দেখতে কি ভাবছো? ভাবতেছি এই এত ওষুধ ইঞ্জেকশন আনতে তো খুব খরচ হবে। গ্রামের চিকিৎসা ফান্ড থেকে তো টাকা কুলোবে নে। টাকা পয়সা নিয়ে একদম ভাববে না, ফান্ডে যা আছে আছে। আমি তোমায় এখন কিছু টাকা দিয়ে দিচ্ছি, তারপরেও যদি কম পড়ে আমার থেকে নিয়ে নিও। কিন্তু এই যন্ত্রপাতি, ওষুধ ও ইঞ্জেকশন এগুলো কিন্তু খুব প্রয়োজন। আজ্ঞে ডাক্তারবাবু, আপনি কেন টাকা দেবেন? মানে আপনি তো এখনো সেভাবে রুগী দেখা শুরুই করেননি,
তা আপনার চলবে কিভাবে? ওসব অত তোমায় ভাবতে হবে না, সব ব্যবস্থা আছে আমার। এখন যাও তাড়াতাড়ি, দেখো ওই বাইরে যে রোগী আছে, পাঠাও তাকে। আজ্ঞে, আপনি মানুষ নয় ডাক্তারবাবু, সাক্ষাৎ দেবতা। এর আগে গ্রামের মানুষদের নিয়ে কেউ এত ভাবেনি। ঈশ্বর আপনার মঙ্গল করুক ডাক্তারবাবু। হয়েছে হয়েছে, চোখ মোছো মোছো। এবার যাও, দেখো কে রোগী আছে, পাঠিয়ে দাও। দেখতে দেখতে সত্যব্রতর হাত যশ ছড়িয়ে পড়ল। শুধু রানীচকই নয়, পাশাপাশি গ্রাম থেকেও রোগীর ডাক আসতে লাগল। তারা সাধ্যমতো যা দেয় সত্যব্রত খুশি হয়ে তাই নেয়। সবাই বলে, এমন ডাক্তার হয় না, শহর বাজারেই রাত বিরেতে ডাক্তার ডাকলে আসতে চায় না, আর গ্রামে তো কথাই নেই। যা বলেছ, রোগী মরে যাচ্ছে শুনলেও ডাক্তারবাবুরা তো আসতেই চান না। তাদের কত রকম অজুহাত। গরমে বলবেন সাপ, বর্ষায় বলবেন জলকাদা, শীতে বলবেন ঠান্ডা। আবার আবার কেউ কেউ তো অন্য ভয়ও পান। সত্যব্রত এ সবই জানত। রোগীদের সে বলল, শোনো, গুরুতর কেস হলে তোমরা আমার কাছে এসো, যত রাতই হোক আমি যাব। ঈশ্বর তোমার মঙ্গল করুক বাবা, আরো অনেক বড় হও তুমি। সুস্থ থাকো, ভালো থাকো বাবা, তুমি ভালো থাকো। গ্রামের বৃদ্ধ বৃদ্ধারা দুহাত তুলে সত্যব্রতকে আশীর্বাদ করলেন। তারপর থেকেই সত্যব্রত রাতের ঘুম ছুটে গেল। কেবল রোগীর বাড়ি থেকে ডাক আসে, কখনো দূর দূর গ্রাম থেকেও আসে। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, বলি এক্ষুনি চলুন, নইলে নইলে আমার বাবা যে আর বাঁচবে না। চলো 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 চলো, এক্ষুনি যাচ্ছি আমি। সন্ধ্যের সময় গ্রামের ২-৪ জন প্রৌঢ় সত্যব্রত ডিসপেন্সারিতে এসে বসেন। বয়সে সত্যব্রত তাদের চেয়ে অনেক ছোট হলেও ডাক্তার তো। তারা সেখানে বসে গল্পগুজব করেন, জ্বরজ্বালা হলে বিনা পয়সায় ওষুধও নেন। তাদের মধ্যে একজন, তার নাম চরণ কাকু, কথায় কথায় বললেন, শোনো বাবাজি, তুমি যে রাত বিরেতে ডাক এলেই হুট করে ছোট, এতে তোমার উঁচু মনের পরিচয় পাওয়া যায়। তবে কি না নিজের জীবনটা বাঁচিয়ে বাবা। সত্যব্রত ভাবল, উনি বুঝি তার বেশি পরিশ্রমের কথা বলছেন, তাই হেসে বলল, এই বয়সটা তো পরিশ্রম করারই বয়স চরণ কাকু। না না, পরিশ্রমের কথা নয় বাবাজি, আমি বলছি অন্য কথা। দেখো, তুমি আজকালকার ছেলে, তাও আবার কলকেতের, ওসব মানবে কিনা জানি না বাবা, তবে মনে রেখো, পাড়া গায়ে এখনো নানা রকমের অলৌকিক ভয় আছে। সত্যব্রত উৎসাহে নড়ে চড়ে বসল। সে হেসে বলল, অলৌকিক ভয়, সেটা কিরকম? হাসছো বাবাজি, হাসির কথা নয়। এই তো সেবার তোমার মতোই একজন নতুন ডাক্তার এলেন। তারপর 1 মাসও কাটল না, হঠাৎ একদিন সকালে দেখা গেল ওই রানী সাগরের জলে তার দেহ ভাসছে। আত্মহত্যা করেছিলেন? না, রাত্রে নিশি ডেকে নিয়ে জলে ডুবিয়ে মারল। এ কথা বলে একটু থেমে ফের চরণ কাকু বললেন, এছাড়াও ওই পালেদের বড় নাতি অপূর্ব কলকাতার কলেজে পড়তো। ছুটিতে এলো গ্রামে আম খেতে, গরমের জন্য ছাদে শুতো। একদিন সে দেখল একটি ছেলে তাকে ডাকছে। ভারী সুন্দর দেখতে ছেলেটিকে। অপূর্বর কৌতূহল হলো, সে উঠে গেল। দিব্য ছেলেটির পিছন পিছন সিঁড়ি দিয়ে নামলো,
খিল খুলল, তারপর রাস্তায় বেরিয়ে পড়ল। ছেলেটি চলছে আগে আগে রানী শহরের দিকে। তারপর ব্যাস, সেই অপূর্বর মৃতদেহ পরের দিন রানী শহরের থেকে উদ্ধার হলো। এই কথা শুনে সত্যব্রত আরও জোরে হেসে উঠল। ব্যাস, প্রমাণ হলো তাতে অপূর্বকে নিশীতে ডেকে মেরে ফেলেছিল। ওফ, সত্যি। সত্যব্রত হাসছে দেখে চরণ কাকু একটু বিরক্ত হয়ে বললেন, এটা হাসির কথা নয় ডাক্তার। হাসির কথা ছাড়া আর কি? হ্যাঁ, মানে এক্কেবারে গাঁজাখুরি। গাঁজাখুরি? আমি কি মিথ্যে কথা বলছি? এই সুদৌ তো চাটুর্যে মশাইকে। কে চাটুর্যে মশাই বলুন তো? চাটুজ্জে মশাই মাথা দুলিয়ে বললেন, একদমই ঠিকই বলেছেন চরণ। কি মিত্তির মশাই, আপনি বলুন ডাক্তারবাবুকে আমি ঠিক বলছি কিনা। মিত্তির মশাই বললেন, অত কেন? গোকুল হালুইকরের বউটা মরল কি করে? হ্যাঁ, ওই রানী সারেই তো। থাক থাক থাক, আর এসব কথা বলতে হবে না। মিত্তির মশাইয়ের কথা প্রায় থামিয়ে দিয়েই সত্যব্রত বলে উঠল, আপনারা আমার গুরুজন, আমার কথায় দয়া করে আপনারা রাগ করবেন না, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, অপূর্ব পালের যে ঘটনাটা বললেন তা অনেকখানি অতিরঞ্জিত, মানে বাড়িয়ে বলা। কিরকম? অপূর্ব তো ছাদে একলা ঘুমোচ্ছিল, তাকে যে একটি সুদর্শন ছেলে ডাকলো, আর অমনি অপূর্ব গটগট করে নেমে গেল, রাস্তা দিয়ে ছেলেটির পিছু পিছু চলল। এসব আপনারা জানলেন কি করে? আপনারাও সেই সুন্দর ছেলেটিকে দেখেছিলেন নাকি? বৃদ্ধের দল চুপ করে গেল। সত্যব্রত ফের বলল, দেখুন, অলৌকিক ব্যাপার সম্বন্ধে সব দেশেরই অধিকাংশ মানুষের একটা প্রচণ্ড দুর্বলতা আছে। তারা মানতে চায় বলেই খুব ঘটা করে রং চড়িয়ে গল্প বলে। কিন্তু তা বলে বাকি। ডাক্তারবাবু আছেন? আর পারছি না, বড্ড যন্ত্রণা করছে হাতটাতে। এই, ওনাকে ভেতরে নিয়ে আসুন, ভেতরে নিয়ে আসুন। কি হয়েছিল? আজ্ঞে মাঠ থেকে চাষের কাজ করে ফিরছিল, রানী সাহেবের পাশের ওই রাস্তাটাতে প্রচণ্ড জোরে হঠাৎ পড়ে গেলেন, আর ডান হাতটার। চাটুজ্জে মশাই কিছু একটা বলতে যাচ্ছিলেন, এমনি সময় একটা হাত ভাঙা রোগী এলো। প্রসঙ্গ চাপা পড়ে গেল। সত্যব্রত রোগী নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। বৃদ্ধরাও আস্তে আস্তে যে যার বাড়ি চলে গেলেন। সত্যব্রত দোতলাতে একাই থাকে। একটি অল্প বয়সী ছেলে তার রান্নাবান্না করে দেয়। তারপর সেও সন্ধ্যের পর বাড়ি চলে যায়। তখন সত্যব্রতর মনে হয় বড্ড একলা, একটু গল্প করারও লোক নেই। তখন ঘুম না আসা পর্যন্ত সে ডাক্তারি বই পড়ে। একদিন বিকেলে ছাদে পায়চারি করে। ছাদ থেকে গ্রামের অনেক দূর পর্যন্ত দেখা যায়। সত্যব্রত নিজের মনেই কথা বলে, ওই যে নিম গাছটা, ওটা কতকালের কে জানে? ওই যে বিরাট অশ্বত্থ গাছটা আকাশের আধখানা জুড়ে একটা মস্ত ছাতার মতো দাঁড়িয়ে রয়েছে। রোজ রাতে বোধহয় এরই কোনো ডালে বসে ওই কাল পেঁচাটা বিশ্রী শব্দ করে ডাকে। ওর পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে, দুপাশে বাঁশঝাড়, তারপর খাঁ মাঠ। একদিন রাতে তো ওই মাঠের ওপর দিয়ে দমকা বাতাস হা হা করে ছুটে আসে। সেই শব্দে মানুষের ঘুম ভেঙে যায়। এখানকার লোক ওই হাওয়াকে বলে খারাপ হাওয়া। দুষ্ট আত্মা নাকি ছুটে বেড়ায়। আর ওই মাঠের পরেই বিরাট রানী সায়র। রানী সায়র নাম হয়েছিল কেন কে জানে? হয়তো কোনো রানীর নামে। রানী তো আর একালে কেউ হয় না। হয়তো অতীতের কোনো জমিদার গৃহিণীর নামে সরোবরের নাম হয়েছিল রানী সায়র।
ওই সরোবরেই নাকি ডুবে মরেছিল আমার আগের যে ডাক্তার এসেছিলেন তিনি, তারপর অপূর্ব পাল, তারপর গোকুল হালুইকরের বউ। ডুবে মরেছিল এটা হয়তো ঠিক, কিন্তু নিশির ডাক, তাও কি আজকের দিনে বিশ্বাস করতে হবে? সত্যি এখানকার মানুষজন পারেও বটে গল্প বানাতে। এর কদিন পর রাত তখন কত হবে কে জানে, টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। সমস্ত রানীচক গ্রামটা ঘুমে অচেতন। হঠাৎ সত্যব্রতর ঘুম ভেঙে গেল। কেউ যেন তাকে ডাকছে। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু আছেন? সত্যব্রত বুঝল রোগীর বাড়ি থেকে কল এসেছে। তাড়াতাড়ি উঠে জানলা দিয়ে মুখ বাড়ালো। কে? দেখল রীতিমতো একজন ভদ্রলোক, পরনে ট্রাউজার, গায়ে হাওয়াই শার্ট, ছাতা মাথায়। দেখে অবাক হল। রানীচকের মতো গ্রামে এরকম কেতাদুরস্ত লোক তো সে আগে কখনো দেখেনি। কি চাই? একটু যেতে হবে ডাক্তারবাবু, একজন পেশেন্ট আছেন। দাঁড়ান দাঁড়ান, আসছি আসছি। সত্যব্রত বড় টর্চটা নিয়ে নিচে নেমে এলো, লণ্ঠন জ্বালল। ডিসপেন্সারির দরজা খুলে ভদ্রলোককে ভেতরে ডাকল। আসুন, ভেতরে আসুন, ভেতরে। হ্যাঁ। ভদ্রলোক ঢুকলেন। সত্যব্রত লণ্ঠনটা টেবিলের ওপর রেখে চেয়ারে বসে বলল, বসুন। না না, বসবার সময় নেই, এক্ষুনি আপনাকে একবার যেতে হবে। কোথায়? মদনহাটি। মদনহাটি? সে আবার কোথায়? আগে ওই নদীর ওপারে। সত্যব্রত চুপ করে রইল। একে বৃষ্টি পড়ছে, তারপর এত রাত্রে নদী পেরিয়ে যেতে হবে। এই সমস্ত ভাবতে ভাবতেই আগন্তুক ভদ্রলোক ফের প্রশ্ন করলেন, কি ভাবছেন ডাক্তারবাবু? আপনাকে যেতেই হবে, নইলে নইলে আমার শ্বশুর মশাই যে বাঁচবেন না। দয়া করে চলুন ডাক্তারবাবু, না হলে বড্ড দেরি হয়ে যাবে যে। কিন্তু এই আবহাওয়ায় নদী পেরিয়ে মানে... না 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 না, কোনো কিন্তু টিন্তু নয় ডাক্তারবাবু, আপনাকে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, চলুন। ব্যাস, সঙ্গে সঙ্গে সত্যব্রতর মন গলে গেল। উঠতে যাচ্ছে এমনি সময় ঘরে ঢুকলেন একজন মহিলা। বয়স এই 24 কি 25 হবে। রীতিমতো সুন্দরী, কালো শাড়ির সঙ্গে কালো ব্লাউজ, কাঁধ থেকে ঝুলছে ফোমের কালো ব্যাগ, হাতে কালো লেডিস ছাতা। এই রাত্রেও কালো কাচের চশমা পরেছেন। তার ফর্সা ধবধবে রঙে কালোর এই সমারোহ বড়ই সুন্দর মানিয়েছিল। ভদ্রলোক পরিচয় করিয়ে দিলেন। ডাক্তারবাবু, ইনি আমার স্ত্রী, এরই বাবা। সত্যব্রত একটু অবাক হয়ে মনে মনে ভাবল, যার বাবা মুমূর্ষু, সে বাবাকে ফেলে এত সেজে গুজে এত রাতে ডাক্তার ডাকতে এসেছে। স্ট্রেঞ্জ। ভদ্রলোক বোধহয় সত্যব্রতর মনের কথা আঁচ করতে পেরেছিলেন। তিনি বললেন, আগে আপনি পাছে না আসেন সেজন্য নিজেই ছুটে এলো। সত্যব্রত কি করবে সেটাই ভাবছিল। মহিলাটি টেবিলের কাছে এসে হাত জোর করে বললেন, আপনাকে যেতেই হবে ডাক্তারবাবু। যত টাকা ফিস চান আমি দেব, পায়ে পড়ি আপনার। আরে ছি ছি, এসব কি বলছেন? আর একটা কথা, টাকার লোভ আমার নেই। তাহলে এই গ্রামে এসে মানুষকে সেবা না করে কলকাতায় বসেই অনেক বেশি রোজগার করতে পারতুম। সুতরাং ও কথা দয়া করে বলবেন না। ক্ষমা করবেন, আসলে আমার মাথা কাজ করছে না নিজের বাবাকে এই অবস্থায় দেখে। কিন্তু আপনি আপনি যদি না যান, আমার বাবা হয়তো আর বাঁচবেন না।
এই কথাগুলি বলতে বলতে ভদ্রমহিলার কণ্ঠস্বর ভারী হয়ে উঠল। সত্যব্রত বলল, আগে কেসটা কি সেটা বলুন শুনি, তারপর যাওয়া দরকার কিনা ভেবে দেখব। আহা, কথাগুলি বলতে বলতে সত্যব্রত পেনটা খুলে টেবিলে রাখতে গেল, আর পেনের ক্যাপটা পড়ে গেল মাটিতে। সত্যব্রত হেঁট হয়ে অন্ধকারেই ক্যাপটা খুঁজতে লাগল, পেল না। তখন সে টর্চটা নিয়ে আবার খুঁজতে লাগল। যা বাবা, ক্যাপটা কোথায় যে পড়লো। হঠাৎ টর্চের আলো গিয়ে পড়ল মহিলাটির পায়ে, আর সঙ্গে সঙ্গে সত্যব্রত একেবারে আঁতকে উঠল। সে দেখল এ কি, মহিলার পা থেকে গোড়ালি বেয়ে লম্বা লম্বা লোম গোল গোল হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যাচ্ছে। উফ, কি ভয়ঙ্কর! এই রকম লোম যে কোনো মানুষের হতে পারে তা কল্পনাও করা যায় না। এই কোনো মানুষ নয়, হতে পারে না। তাহলে তাহলে এ কে? উফ, আমার মাথাটা কেমন যেন। এই রকম অমানসিক লোম দেখে মুহূর্তের জন্যে বুঝি সত্যব্রতর মাথাটা ঝিমঝিম করে উঠেছিল, কিন্তু সেটা ওই খানিক মুহূর্তের জন্যই। না না, আমায় এখন দুর্বল হলে চলবে না, তাহলে আর রক্ষে থাকবে না। যেভাবেই হোক এদের সামনে নিজের ভয়কে প্রকাশ করব না, তাহলে এরা জেনে যাবে যে আমি এদের আসল পরিচয় বুঝতে পেরে গেছি। আর তাহলে এখানেই আমাকে, না না, এ আমি কিছুতেই হতে দেব না। বি স্টেডি, সত্য, বি স্টেডি। উফ। সত্যব্রত নিজেকে সামলে নিল, কলমের ঢাকাটা তুলে নিয়ে চেয়ারে সোজা হয়ে বসল। কৃষ্ণবসনা সুন্দরী তখন চশমার ভেতর দিয়ে তার দিকে এক দৃষ্টে তাকিয়ে। সত্যব্রতের সঙ্গে চোখাচোখি হতেই মহিলাটি অধৈর্য হয়ে বলে উঠল, দেরি করবেন না, চলুন তাড়াতাড়ি, ভোর হয়ে যাবে তো। ভোর হয়ে যাবার সাথে কি সম্পর্ক? সত্যব্রত এবার সম্পূর্ণ নিশ্চিত যে তার সামনে দণ্ডায়মান যারা আছেন তারা মানুষ নন, অশরীরী। হয়তো এরাই সেই। সত্যব্রতর মাথায় তখন বুদ্ধির প্যাঁচ খেলছে। সে মনে সাহস এনে খানিক অভিনয় করেই বলল, কিন্তু কিসে যাব? এই আমাদের সঙ্গে একটু কষ্ট করে হেঁটেই যেতে হবে। হাঁটতে তো পারবো না, পায়ে ব্যথা। কিন্তু হেঁটে না গেলে উপায় কি? এই পাড়াগায় এখন গাড়ি কোথায় পাবো? এক কাজ করুন, পাশেই গোয়ালপাড়া, ওখানে গিয়ে আমার কথা বলুন, ওরা গরুর গাড়ি পাঠিয়ে দেবে। আচ্ছা। অগত্যা ওদের গরুর গাড়ির সন্ধানে যেতেই হলো। যেই মাত্র তারা দরজার বাইরে বেরিয়েছে, অমনি সত্যব্রত ছুটতে গিয়ে দরজা বন্ধ করে খিল এঁটে দিল। তারপর সোজা দোতলায়। দোতলার দরজাগুলোতেও খিল দিতে ভুলল না। এই সুযোগ, এক্ষুনি সব দরজা জানলাগুলো খিল দিতে হবে। এই দোতলার জানলাগুলো দেখি। হ্যাঁ, ঠিক আছে। আর বাথরুমের জানলাগুলো? ও, সব বন্ধ। উফ, যাক বাবা। মুহূর্তের পর মুহূর্ত, মিনিটের পর মিনিট, তারপরই শুরু হলো নিচের দরজায় দুম দাম করে শব্দ। এই দরজা বুঝি ভেঙে পড়ে। সত্যব্রত দু হাতে কান চেপে বসে রইল আর এক মনে ঈশ্বরের নাম জপতে লাগলো, যতক্ষণ না ভোর হয়। ডাক্তার বাবু, দরজা খুলুন। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, দরজাটা খুলে দিন পারছি বলছি। না, কি প্রচন্ড আগ্রাসনের সাথে এই দরজা ধাক্কাচ্ছে। ডাক্তার, দরজাটা খুলুন। দরজাগুলো যদি ভেঙে পড়ে ডাক্তার, তখন কি হবে? হে ঈশ্বর,
রক্ষা করো, রক্ষা করো, দরজা যেন কোনোভাবেই না ভাঙতে পারে। রক্ষা করো প্রভু, আমার শক্তি দাও সহ্য করার। প্রভু রক্ষা করো, রক্ষা করো। ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই শব্দ থেমে গেল। পরের দিন সকালে একটা সাদা কাগজে বড় করে সত্যব্রত নোটিশ লিখে লক্ষণকে দিয়ে ডিসপেন্সারির দরজার বাইরে টাঙিয়ে দিল। লক্ষণদা, লক্ষণদা, আজ্ঞে ডাক্তারবাবু। এই নোটিশটা দরজার বাইরে টাঙিয়ে দাও তো। এক্ষুনি দিচ্ছি ডাক্তারবাবু। লক্ষণ নোটিশ টাঙাচ্ছে এমন সময় সেই বৃদ্ধের দলের দুজন চরণ কাকু ও চাটুর্যে মশাই দুজনে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। ডিসপেন্সারির বাইরে লক্ষণ নোটিশ টাঙাচ্ছে দেখে দাঁড়িয়ে গেলেন। কি রে লক্ষণ, কি করিস? দেখতেই তো পাচ্ছেন নোটিশ টাঙাচ্ছি। কিসের নোটিশ রে? ডাক্তারবাবু কি তাহলে? আপনারা তো শিক্ষিত লোক, তা নিজেরাই পড়ে নেন না, আমায় মেলা বকাচ্ছেন কেন? আমি যাই, ওদিকে অনেক কাজ পড়ে আছে, যত সব। চরণ কাকু ও চাটুর্যে মশাই জোরে জোরে নোটিশটি পড়তে লাগলেন। সেখানে লেখা আছে, আজ থেকে রাত বিরেতে রোগী দেখতে ডাক্তারবাবু রোগীর বাড়িতে আর যাবেন না। হ্যাঁ, রোগীর আপৎকালীন অবস্থা বুঝলে তার বাড়ির লোক যেন এখানে এসে সময় নষ্ট না করে শীঘ্রই রোগীকে সদর হাসপাতালে নিয়ে যান। হ্যাঁ, এর মানে? ভেতর থেকে সত্যব্রত ওনাদের নোটিশ নিয়ে কথোপকথন শুনে বেরিয়ে আসে। তাকে দেখে চরণ কাকু বলেন, কি ডাক্তারবাবু, হঠাৎ এমন মত পরিবর্তনের কারণ? গতকাল রাত্রিকে তাহলে তুমি কিছু টের পেয়েছ? সত্যব্রত এই প্রশ্নে প্রথমে ঠিক কী বলবে বুঝতে না পেরে প্রায় বলেই ফেলছিল গত রাতের ঘটনা, কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ, কাল রাতে অনেক। সত্যব্রত মনে মনে বলল, না না, কাল রাতের কথা এনাদের বললে বয়স্ক মানুষ ভয় পেতে পারেন। হয়তো এ কথা প্রত্যক্ষ সাক্ষীর কাছ থেকে শুনে গ্রাম ছেড়ে পালাতেও পারেন। কি হলো ডাক্তারবাবু, কি হয়েছিল কাল রাতে? অনেক কি? মানে কাল রাতে অনেক ভাবলাম যে আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনারা নিশ্চয়ই আমার মঙ্গলই চান, তাই তো সাবধান করছেন। তাই গুরুজনদের আদেশই শিরোধার্য হোক। বেশ বাবা বেশ, একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছ। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, আরও তোমার হাত যশ হোক। সত্যব্রতর এই কথা শুনে চরণ কাকু ও চাটুর্যে মশাই তো একেবারে আনন্দে গদগদ হয়ে নিজেদের মধ্যে সত্যব্রতর সুখ্যাতি করতে শুরু করলেন। কিন্তু আসল সত্যিটা শুধুমাত্র সত্যব্রতই জানে। সে মনে মনে হেসে বলল, সত্যি মানুষগুলো কত সরল, এনাদের মধ্যে বেকার আতঙ্ক ছড়িয়ে কী লাভ? কারণ যেই এনারা কোনো প্রত্যক্ষ সাক্ষীর কাছ থেকে ঘটনাটি শুনবেন, তখন হয়তো এই গ্রামটাকেই পরিত্যাগ করে চলে যাবেন। কারণ এর আগে নিশিকে নিয়ে এনারা যতই ঘটনা জানুক না কেন, তার তো কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই। এর আগে রহস্যময়ীর কবলে যারাই পড়েছেন আমি ব্যতীত, তারা তো আর কেউ বেঁচে নেই। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক মানবেন্দ্র পালের কলমে রহস্যময়ী। গল্পের বিভিন্ন চরিত্রে সুকন্যা, ভিভান্ত, সৌম্যজিৎ, নিরুপম, রণিতা মুখার্জি, জয়দীপ বক্সী ও কথক আমি
অর্থাৎ আপনাদের পৌলমী। শুনতে থাকুন আরও ভালো ভালো গল্প, আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন। আরও গল্প আপনাদেরকে আমরা শোনাতে চাই তো। ভালো থাকুন, সুস্থ থাকুন, জানা অজানার মাঝে।